আসসালামু আলাইকুম। আচ্ছা, এমন একটা কাপড়ের কথা কি আপনি ভাবতে পারেন, যেটা এতটাই মিহি আর নিখুঁত যে একটা ছোট্ট আংটির ভেতর দিয়ে আস্ত একটা শাড়ি পার হয়ে যেতে পারত? অথবা এতটাই হালকা যে ৫০ মিটার লম্বা একটা কাপড়কে একটা দেশলাইয়ের বাক্সের মধ্যে পুরে রাখা যেত? এটা কোনো কল্পকাহিনী না, এটা আমাদের নিজেদের ইতিহাস। আমাদের এই বাংলার গল্প, মসলিন কাপড়ের বাস্তব গল্প। আজকের এপিসোডে আমরা ফিরে যাব ইতিহাসের সেই সোনালি সময়ে, যখন আমাদের ঢাকার মসলিন সারা দুনিয়ায় নাম কুড়িয়েছিল। আমরা জানার চেষ্টা করব কিভাবে বানানো হতো এই জাদুর মতো কাপড়, কেন এটা হারিয়ে গিয়েছিল, আর সেই হারিয়ে যাওয়া ঐতিহ্যকে আমরা আবারও ফিরে পাচ্ছি কিনা। চলুন তাহলে শুরু করা যাক। মসলিনের গল্পটা কিন্তু আজকের না, হাজার হাজার বছরের পুরনো। সেই রোমান সাম্রাজ্য থেকে শুরু করে মিশরের ফারাওদের মমি পর্যন্ত সবখানেই এর কদর ছিল। কিন্তু দুনিয়ার সবচেয়ে সেরা মসলিনটা তৈরি হতো আমাদের এই বাংলাতেই, বিশেষ করে ঢাকার তার আশেপাশের এলাকায়। শীতলক্ষা নদীর পানি, এখানকার আবহাওয়া আর ফুটি কার্পাস নামের এক খাস কিসমের তুলা ছাড়া সেরা মানের মসলিন বানানো প্রায় অসম্ভব ছিল। আপনারা শুনলে অবাক হবেন যে মসলিন কোনো এক পদের কাপড় ছিল না, এর অনেক রকম ভেড় ছিল। যেমন ধরেন, সবচেয়ে সেরা যে মসলিন, তাকে বলা হতো মলমল ঘাস। এটা এতটাই দামি আর দুর্লভ ছিল যে শুধু মোঘল বাদশাহ আর তাদের পরিবারের লোকেরা এটা পরতে পারতেন। এছাড়াও ছিল আবি রওয়ান, যার মানে হলো বয়ে চলা পানি। এই কাপড় পানিতে রাখলে এতটাই মিশে যেত যে আলাদা করে বোঝাই যেত না। আবার শবনম বা সকালের শিশির নামের মসলিনকে ভোরের বেলা ঘাসের ওপর শুকাতে দিলে শিশিরের সাথে একেবারে মিশে একাকার হয়ে যেত। কিন্তু কিভাবে তৈরি হতো এই অবিশ্বাস্য জিনিসটা? এর পেছনের প্রক্রিয়াটা কিন্তু মোটেও সহজ ছিল না। ফুটি কার্পাস তুলা থেকে সুতা কাটার কাজটা করতেন মূলত অল্প বয়সী মেয়েরা, যাদের আঙুল থাকত খুব নরম আর অনুভূতিপ্রবণ। একদম ভোরবেলা বা মেঘলা দিনে, যখন বাতাসে একটা ভেজা ভেজা ভাব থাকত, ঠিক সেই সময় তারা সুতা কাটতেন। কারণ শুকনো আবহাওয়ায় এই মিহি সুতা ছিঁড়ে যাওয়ার ভয় থাকত। চিন্তা করতে পারেন, ১ কেজি তুলা থেকে প্রায় ২.৫ লক্ষ মিটার লম্বা সুতা তৈরি করা হতো। এরপর সেই সুতা যেত তাঁতিদের কাছে। বংশের পর বংশ ধরে কাজ শেখা সেই দক্ষ তাঁতিরা ঘরের ভেতর আবছা আলোয় দিনের পর দিন মেহনত করে বুনে চলতেন এই অসাধারণ কাপড়। একটা সাধারণ মসলিন শাড়ি বুনতেই তাদের সময় লেগে যেত কয়েক মাস, এমনকি সেরাগুলোর জন্য বছরও পার হয়ে যেত। এখন প্রশ্ন হল, এত নামকরা একটা কাপড় হঠাৎ করে গায়েব হয়ে গেল কিভাবে? এর পেছনের আসল কারণটা খুবই দুঃখজনক। ব্রিটিশরা যখন এই দেশে আসলো, তারা দেখল যে মসলিনের বিশাল বাজার তাদের নিজেদের দেশের কাপড়ের ব্যবসার জন্য একটা বড় বাধা। ম্যানচেস্টারের কাপড়ের কারখানাগুলোকে লাভ করানোর জন্য তারা একেবারে পরিকল্পনা করে আমাদের মসলিন শিল্পকে ধ্বংস করে দেয়। তারা মসলিনের ওপর অনেক বেশি ট্যাক্স বা কর বসিয়ে দেয়। তাঁতিদের ওপর জুলুম করা হতো, তাদের জোর করে অন্য কাজ করতে বাধ্য করা হতো। ইতিহাস থেকে এমনও শোনা যায় যে তাঁতিরা এই কাপড় বানানো বন্ধ করতে চাইতেন না, তাদের হাতের আঙুল পর্যন্ত কেটে ফেলা হতো। আর এর সাথেই ফুটি কার্পাস তুলার চাষও আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। এভাবেই কয়েক দশকের ভেতরেই আমাদের গর্বের মসলিন পুরোপুরি হারিয়ে যায়। কিন্তু এখানেই গল্পের শেষ না। সবচেয়ে বড় আশার কথা হল, প্রায় ১৭০ বছর পর আমাদের দেশের গবেষক আর তাঁতিদের দিনরাত পরিশ্রমের ফলে মসলিন আবার ফিরে এসেছে। তারা পুরনো সব বইপত্র ঘেঁটে সেই আসল ফুটি কার্পাসের গাছ খুঁজে বের করে এবং ডিএনএ টেস্টের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মসলিন বানানোর কৌশল আবারও ফিরিয়ে আনতে পেরেছেন। আর এখন তো মসলিন আমাদের দেশের জিআই পণ্য হিসাবেও স্বীকৃতি পেয়েছে। এটা আসলে শুধু একটা কাপড়ের ফিরে আসা না, এটা আমাদের ঐতিহ্য, আমাদের সম্মান আর আমাদের হাজার বছরের ইতিহাসের নতুন করে জেগে ওঠা। মসলিনের এই গল্পটা আমাদের এটাই শেখায় যে ইচ্ছা আর চেষ্টা থাকলে যে কোনো হারিয়ে যাওয়া ঐতিহ্যকেও আবার জাগিয়ে তোলা সম্ভব। এই অসাধারণ ইতিহাসটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। মসলিন নিয়ে আপনার জানা কোনো গল্প বা তথ্য থাকলে সেটাও আমাদের সবার সাথে শেয়ার করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে আমাদের এই গল্পটা সবার কাছে পৌঁছে দেবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা চেপে দিন, যেন পরের এপিসোডটা আপনার মিস না হয়।
দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।